কিন্তু এমন কিছু কথা যেটা আমাদের ভাষা অ্যালাউ করে না। আমি তোমাকে এমন ভালোবাসি যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এরকম অনেক কাজ আছে, তোমাকে এমন ঘৃণা করি যেটা আমি ভাষায় প্রকাশ করতে চাই না। তখন সে চাপাতে নিয়ে আসে কোপ দেওয়ার জন্য। এটাকে কি বলে? আপনার ভাষা থেকে এটা এক্সক্লুড করলেন। আমরা বলি ফোরক্লোজার সাইকোঅ্যানালিসিসে। সো রিপ্রেশন এন্ড ফোরক্লোজার এক জিনিস নয়। তো শিল্পী অনেক জিনিস রিপ্রেস করে, কিন্তু যা ফোরক্লোজ হয়েছে, যেটা বলা যায় না, সেটা বিস্ফোরণ আকারে দেখা যায় শিল্পের বাইরে। আমি একটা উদাহরণ দিয়ে শেষ করি। সকলেই জানেন জগতে একটা বিখ্যাত নাটক হচ্ছে অ্যান্টিগনি, সোফোক্লিসের। তো সোফোক্লিসের অ্যান্টিগনি নাটকের সমস্যা কি? তার ভাইকে রাজা কবর দিতে দিলেন না, মারা গেছে। তাহলে তিনি তাকে কবর দিলেন। রাজা বলছেন, তুমি তো তাকে কবর দাও, তাহলে শাস্তি কি জানো? মৃত্যুদণ্ড। সে বলে, তোমার সেটা ক্ষমতা, তুমি মৃত্যুদণ্ড দিবা, আমার দরকার আছে, আমি আমার ভাইকে কবর দিব। সমস্যার সমাধান হয়ে গেল। কিন্তু 1943 সনে প্যারিস যখন জার্মান নাৎসিদের দখলে ছিল, তখন জন অনুই বলে এক ভদ্রলোক আরেকটা নাটক লিখলেন একই নামে। সেখানে তিনি দেখালেন মেয়েটার জন্মের থেকেই কোনো কিছু ভালো লাগে না, তার কাজকে সে শুধু বিদ্রোহ করবে। সে বিদ্রোহের খাতিরে বিদ্রোহ করে। ফ্রেঞ্চ সাইকোঅ্যানালিস্ট জাক লাকা বলছেন, জন অনুইজ অ্যান্টিগনি ইজ এ ফ্যাসিস্ট অ্যান্টিগনি। আমার সমস্যা হচ্ছে কর্পোরেট সমালোচনা যখন আমরা করতে যাই, এটা 2-3 জায়গাতে করা যায়। মালথাসের মতো বলতে পারেন যে মানব জাতি হচ্ছে একটা অত্যন্ত শয়তান প্রাণী, তার কাজ হচ্ছে কেবলই প্রজনন করা, এই প্রজনন করে সেই পৃথিবীকে খেয়ে ফেলবে। যেমন বর্তমানে গ্লোবালাইজেশনের যে সমস্যা আমরা দেখছি, যে পপুলেশন বাড়ছে, পুঁজি বাড়ছে, এটা মানব জাতির দোষ। কিন্তু যদি 1 মিনিট থেমে যদি আপনি চিন্তা করেন, কার্ল মার্ক্স বলছিলেন, এটা মানব জাতির সমাজকে আমরা কিভাবে সংগঠিত করেছি তার দোষ কিনা। It may be a problem entirely internal to the capitalist mode of production rather than to mankind as a whole. তাহলে দুটো দৃষ্টিভঙ্গি খুবই আলাদা। অ্যান্টিগনি বিদ্রোহ সোফোক্লিসে যেভাবে আছে, আপনারা জাক লাকা যেভাবে দেখেন, এটা হচ্ছে against a particular kind of disorder which is called order. আর কেউ বল না, I am revolting against any kind of order, যেটাকে আমরা এখন অ্যানার্কি বলতে পারি, এটাকে খানিকটা ফ্যাসিজমও বলা যায়। আমরা এমন এক যুগে এসে পৌঁছেছি, শিল্প আমার কোনো লেকচার দেবে না। হোয়াট আই এম ডুইং ইজ আনআর্টিস্টিক। আমি পক্ষে দিতে চাই না। এটা দেখে যদি আপনার মনে সেই ধরনের ভাবনাগুলো উদ্ভূত হয়, তখন তার কাজ আংশিকভাবে সফল। তা আমরা যখন দেখলাম, নিশ্চয়ই আমরা এখানে উপদেশ দিতে আসি নাই। উই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ইভিনিং। আমরা বলি হ্যাভ এ গুড ইভিনিং। তো আমিও তাদেরকেও বলবো হ্যাভ এ গুড মর্নিং অফ ইউর লাইফ, যেটা শুরু করেছে। প্রশ্নশীলতা হচ্ছে আমাদের শিল্প থেকে এখন প্রায় চলেই যাচ্ছে। ওই যেটাকে রবি বেগ বলছেন কনফর্মিস্ট আর্ট। সকলেই যা আছে বলে যেখানে যাচ্ছে না, তেলা মাথায় তেল দেওয়া, ডান্ডিতে কয়লা নিয়ে যাওয়া, এটাই হচ্ছে আমাদের বর্তমান প্রবণতা। তো সেখানে এখানে আমি খুব চিন্তায় পড়লাম দুইজনের কাজে। এই যে টিপসইর উপরে নম্বর দেওয়া, এই যে পাসপোর্ট নাম্বার F8827-697, এইটা হচ্ছে আপনার জাতীয় ন্যাশনাল আইডি নাম্বার, ওইটা কিছু নাম্বার, যারা ফোন নাম্বার মনে হয়, এরকম বিভিন্ন যে নাম্বার আছে। জগৎ এখন নাম্বার এবং ছবির মধ্যে নাম্বারের প্রাধান্য বৃদ্ধি পাচ্ছে। এটা কি? এটা হচ্ছে ফেটিশাইজেশন, মানুষকে একটা দ্রব্যে পরিণত করা। আমি এই বলে শেষ করবো, মানুষের সম্পর্কের প্রায় ইতি ঘটতে চলেছে। এখন সম্পর্ক হচ্ছে পণ্যের সম্পর্ক, এবং সেটাই মানব সম্পর্কের দৃষ্টি। উই রিলেট টু ইচ আদার নট অ্যাজ হিউম্যান বিংস। কমোডিটিজ রিলেট টু ইচ আদার and we as bearers of commodity. এইটা জিহানের কাজ খুব সুন্দর আছে, যে মুখোশের মধ্যে মানুষ তারা কাজ করছে, হ্যান্ডশেক করছে, কোলাকুলি করছে, কিন্তু সে নিজের মুখ আর দেখতে পায় না। সবগুলো মুখ একরকম। I am much like you and you are much like me, so there is no distinction between us two. কিন্তু এই দিকে রোমান্টিকতা বলতেও পারে। আমরা এই আইডেন্টিটির মধ্যেও একটা ডিফারেন্স খুঁজে পাই। এইটা আর্টও বলতে পারেন। কারণ বর্তমান যুগের প্রবণতা হচ্ছে আর্ট বিরোধী। এবং এই 3টা কথা বলে আমি শেষ করি। বর্তমান যুগের প্রবণতার একটা হচ্ছে আমরা আর্টের মধ্যে এক ধরনের মিস্ট্রি তৈরি করতে চাই, রহস্য, এবং মনে করি যে আর্ট চিরন্তন নয়, ইটারনাল ভ্যালু নয়, সেটা কি আর্ট হলো? যেটার মধ্যে মিস্ট্রি নাই, সেটা কি আর্ট হলো? এই জাতীয় যে কতগুলি মূল্যবোধ আমরা রচনা করেছি, ওদের ভিতরে যেগুলিকে অ্যাকচুয়ালি প্রপারলি রোমান্টিক বলা যায়। কিন্তু রোমান্টিসিজমের ক্রিটিসিজম করতে গিয়ে যদি আমরা একেবারেই চিন্তাহীনতার দিকে চলে যাই, তাহলে সেটা খুব ভালো কাজ হবে না। আমার এই 2 জনের ছবি এবং ইনস্টলেশন, এই আইডিয়া দেখতে গিয়ে মনে হচ্ছে যে there is a self-conscious attempt towards critiquing. Now whether it is the present function of art to be a critical instrument is a different question. কিন্তু আমার কাছে মনে হচ্ছে এইগুলো সঠিক মানে একেবারে যাকে বলা হয় প্রচলিত শিল্প নয়।
তো তাদের এক্সপেরিমেন্টের সাথে আমি এক ধরনের একাত্মতাই অনুভব করছি। তো আমি রফিক ভাইয়ের সাথে মিলিয়ে বলবো যে বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, অথবা ইনস্টলেশনকে ডিসইনস্টল করার জন্য নয়। আমার এর মধ্যে আমার একটা জায়গা আছে, সেই জন্য বলছে মানব জাতির সংখ্যা বৃদ্ধিটা শুধুমাত্র মানুষের প্রজনন প্রবৃত্তির সমস্যা যদি হতো, তাহলে ইউরোপে জনসংখ্যা কমে যেত না। এবং যেখানে দেখা যায় মানুষের যেখানে ইনকাম বেড়েছে, শিক্ষা বেড়েছে, সেখানে সব জায়গায় জনসংখ্যা কমে আছে। সেই জন্য মনে করি দ্য ফিউচার অফ ম্যানকাইন্ড, মানে শর্ট অফ destruction by other explosions, is still assured when people become self-reflective, and there is no other way but to be self-reflective. So if the function of art is to be self-reflective, that is a self-critic of mankind from its own, in its own terms, I think that is what we are now facing here. শেষ পর্যন্ত এই কথা বলতে কি, though man dwells in language, but man sometimes represses, sometimes forecloses. And foreclusion is all the more dangerous thing. It leads you to schizophrenia, complete psychosis. বর্তমান সভ্যতার মধ্যে এই সাইকোসিসের প্রবণতা বৃদ্ধি পেয়েছে, যেটাকে আমরা যুদ্ধ আকারে দেখতে পাচ্ছি, আইসিস আকারে দেখতে পাচ্ছি, নানাভাবে এই যে রুথলেস এবং রেকলেস কিলিং, দ্যাট ইজ a little bit expression of foreclusion. যেখানে name of the father is forecluded, you see that you are being made pregnant by God himself alone on your body. And that psychosis is the present predicament of the globe as a whole, not just here in Bangladesh. So thank you for permitting me to say a few words, and I wish them all the best. Thank you. Thank you so much, Professor. Thank you, Rafika. Thank you, Rafika.